আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবর, সঙ্গে আছি দাদু। শুরুতেই শিরোনাম। স্পট নিবন্ধন বন্ধ, ডেটার সুরক্ষা দেবে আইসিটি বিভাগ। আউটসোর্সিংয়ের আয়ও আসবে মোবাইলে। ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা বন্ধের আহ্বান। শুরু হলো ইনোভেটর মেন্টর ডেভেলপমেন্ট ক্যাম্প। স্মার্টফোন ব্যবসা বিক্রি করছে না হুয়াওয়ে। মার্চে উন্মোচিত হবে রেডমি নোট 10। কমছে টুইটারের মহামারীকালীন প্রবৃদ্ধি এবং মঙ্গলের কক্ষপথে আরব আমিরাতের স্যাটেলাইট। যাচ্ছি বিস্তারিত খবরে। স্পট নিবন্ধন বন্ধ, ডেটার সুরক্ষা দেবে আইসিটি বিভাগ। আজ থেকে করোনা টিকার অন স্পট নিবন্ধন বাতিল ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক। আর করোনা টিকার অনলাইন নিবন্ধন সুবিধা চালুর পর স্বাস্থ্য মন্ত্রণালয়কে ডেটার নিরাপত্তায় ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টার সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম পেপারলেস ঘোষণার অনুষ্ঠানে এই ঘোষণা দেন দুই মন্ত্রী। অনুষ্ঠানে নাটোর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ঝিনাইদহ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কার্যক্রম পেপারলেস ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে করোনা টিকা গ্রহণের ক্ষেত্রে অন দ্য স্পট রেজিস্ট্রেশন আর চালু না থাকার ঘোষণা দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডাক্তার জাহিদ মালেক। রেজিস্ট্রেশন অনেক সাকসেসফুলি হচ্ছে, 10 লক্ষেরও বেশি হয়ে গেছে। আমরা এখন থেকে অন দ্য স্পট রেজিস্ট্রেশন এখন আর করব না। এখন থেকে যারা রেজিস্ট্রেশন করেছে তারাই এসে ভ্যাকসিন তারা নিয়ে যাবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহানারা বানুর সভাপতিত্বে এই বিভাগের পেপারলেস কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে আইসিটি বিভাগ সব ধরনের সাহায্য করবে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরিবার পরিকল্পনা বিভাগের যে সিস্টেমটা আজকে আসলো, এই স্বয়ংক্রিয় সম্পূর্ণ ইলেকট্রনিক সিস্টেম অফলাইন এবং অনলাইন মিলিয়ে সবগুলো কাজ এখন পেপারলেস হওয়াতে আমাদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে খরচ কমবে, হয়রানি কমবে, অনিয়ম কমবে এবং আমাদের সেবার মানটা বৃদ্ধি করা সম্ভব হবে। আমাদের স্বাস্থ্য সেবা খাতে যত কার্যক্রম আমরা এই পাইলট শেষে নেশন ওয়াইড এই যে আমাদের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে প্রোগ্রামটা আছে সেটাকে 64টা জেলায় নিয়ে যাওয়ার জন্য আইসিটি মন্ত্রণালয়ের যে সহযোগিতা দরকার, বিশেষ করে এনআইডি ভেরিফিকেশন যে সফটওয়্যার পরিচয় এবং এনআইডির সাথে আমাদের বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার অর্থাৎ ইন্টারঅপারেবিলিটিটা নিশ্চিত করার জন্য আমরা সহযোগিতা করব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিজাস্টার রিকভারি সেন্টারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে সহযোগিতারও প্রতিশ্রুতি দেন আইসিটি প্রতিমন্ত্রী। ডিজাস্টার রিকভারি সেন্টারের জন্য ডেটা সেন্টার ফ্যাসিলিটিস লাগে স্বাস্থ্য মন্ত্রণালয়, সেটা আমরা সহযোগিতা করব যেভাবে আমরা সুরক্ষাটা করছি। অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ আলী নূর এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আউটসোর্সিংয়ের আয়ও আসবে মোবাইলে, শুধু ব্যাংক নয়। এবার এম ক্যাশ, বিকাশ, রকেট কিংবা নগদের মতো মোবাইল ফোন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমেও আসবে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের আয়। তবে এজন্য এমএফএস প্রতিষ্ঠানগুলোকে বিদেশি লেনদেন সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করতে হবে। এক প্রজ্ঞাপনে দেশে চালু থাকা 15টি এমএফএস প্রতিষ্ঠানের জন্য এই সুখবর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে জারি করা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার এবং ডিজিটাল ওয়ালেট প্রোভাইডাররা বিদেশি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, রপ্তানিকারকেরা বৈদেশিক মুদ্রায় যে রিটেনশন কোটা সুবিধা পেয়ে থাকে, এক্ষেত্রেও সেই সুবিধা থাকবে। মোবাইল ফোনে আর্থিক সেবা প্রতিষ্ঠানের লেনদেনের নিষ্পত্তি হিসেবে অর্থ জমা করার পূর্বে বৈদেশিক মুদ্রার প্রয়োজনীয় অংশ রিটেনশন কোটা হিসেবে জমা করা যাবে। এছাড়াও প্রযুক্তি সেবা খাতের আয় সংশ্লিষ্ট রপ্তানিকারকের নামে পরিচালিত ডিজিটাল ওয়ালেটে জমা হবে। তবে ওভারড্রাফট সুবিধা প্রদানের ক্ষেত্রে পেমেন্ট গ্যারান্টি থাকতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা বন্ধের আহ্বান। ইউরোপীয় দেশগুলোর অনুকরণে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা বন্ধ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। কোনো দেশেই বাক স্বাধীনতা বলতে নিরঙ্কুশ কিছু নেই মন্তব্য করে তিনি বলেছেন, কারো ক্ষতি করার অধিকার আপনার নেই। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই বার্তা দিয়েছেন তিনি। পোস্টে বিবিসির একটি প্রতিবেদনের লিঙ্ক শেয়ার করেছেন। জিহাদি গ্রুপ ইসলামিক স্টেটের হত্যাযজ্ঞের ছবি পোস্ট করায় সম্প্রতি ফ্রান্সের কট্টর ডানপন্থী নেতা
মারিন লু পেনকে বিচারের সম্মুখীন করার খবরটি ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হেট স্পিচ সংক্রান্ত আইন ভাঙার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে, যদিও আদালতে উপস্থাপিত হয়ে বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সমালোচনা করেছেন তিনি। বিবিসির প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, 2022 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে লু পেনকে ডানপন্থী দল দ্য ন্যাশনাল র্যালির একজন সম্ভাবনাময় প্রার্থী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রধান প্রতিদ্বন্দ্বী বিবেচনা করা হচ্ছে। শুরু হলো ইউনিবেটর মেন্টর ডেভেলপমেন্ট ক্যাম্প। বিশ্ববিদ্যালয় পর্যায়ের তরুণদের উদ্ভাবনী চিন্তাগুলোকে বাস্তব রূপ দিতে দেশে প্রথমবারের মতো শুরু হলো ইউনিবেটর মেন্টর ডেভেলপমেন্ট ক্যাম্প MDC। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই মেন্টরশিপ উন্নয়ন কার্যক্রম। 4 দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৈরি করা হবে 20 জন স্টার্টআপ মেন্টর। বৃহস্পতিবার ক্যাম্পের প্রথম দিন উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণ বিষয়ে মেন্টরিং প্রদান করেন গুগলের নেক্সট বিলিয়ন ইউজার NBU এর হেড অব অপারেশন বিকি রাসেল। আয়োজক সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয় জীবনে তৈরি করা বিভিন্ন অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, থিসিস পেপার থেকে সফল স্টার্টআপ তৈরির এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত নিবন্ধন করেছেন 5000-এর বেশি তরুণ। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রেজিস্ট্রেশন চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। রেজিস্ট্রেশনের জন্য ইউনিবেটরের ওয়েবসাইট থেকে নিবন্ধন করা যাবে। নজর দিচ্ছি দেশের বাইরে। স্মার্টফোন ব্যবসা বিক্রি করছে না হুয়াওয়ে। প্রায় 1 বছর পর আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন হুয়াওয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেন জেংফেই। সংবাদকর্মীদের সঙ্গে হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসা বিক্রির সাম্প্রতিক আলোচনা নিয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, স্মার্টফোন ব্যবসা বিক্রি করছে না হুয়াওয়ে। একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক উন্নত হওয়ার প্রত্যাশা করছেন জেংফেই। আর এর মাধ্যমে আমেরিকান কোম্পানির সাথে ফের কম্পোনেন্ট ও টেলিযোগাযোগ যন্ত্রাংশের ব্যবসা করার প্রত্যাশা করছেন তিনি। এজন্য ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আলাপ করতে আগ্রহী রেন জেংফেই। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের কোম্পানি ও হুয়াওয়ের মধ্যে পারস্পরিক ব্যবসায়ের লাভের কথা তুলে ধরেছেন তিনি। প্রত্যাশা করছেন নতুন প্রশাসন হুয়াওয়ের নিষেধাজ্ঞার বিষয়টি পুনরায় বিবেচনা করবে। মার্চে উন্মোচিত হবে রেডমি নোট 10। চলতি বছরে শাওমির অন্যতম সেরা ফোন হবে রেডমি নোট 10 সিরিজ। আনুষ্ঠানিকভাবে ফোন উন্মোচনের তারিখ ঘোষণা করেছে চীনা এই ফোন নির্মাতা প্রতিষ্ঠান। শাওমি জানিয়েছে, মার্চের প্রথম দিকেই উন্মোচিত হবে রেডমি নোট 10। রেডমির ভারতীয় টুইটার অ্যাকাউন্ট থেকে এই তথ্য সহ ফোনটির টিজার প্রকাশ করা হয়েছে। যদিও টিজারটি থেকে ফোনটি সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এটি আগের সংস্করণটি থেকে বেশ উন্নত হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এর আগে শোনা গিয়েছিল ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগন 750 SoC এবং 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। কমছে টুইটারের মহামারীকালীন প্রবৃদ্ধি। করোনা ভাইরাস মহামারী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে টুইটারের গ্রাহক ও আয়ের প্রবৃদ্ধি হয়েছে প্রশ্নাতীত। তবে 2021 সালে এই আয়ে ভাটা পড়তে শুরু করেছে বলে জানিয়েছে কোম্পানিটি। টুইটার জানিয়েছে, গত প্রান্তিকে 187 মিলিয়ন গ্রাহক থেকে বর্তমানে প্রতিদিন সক্রিয় গ্রাহকের সংখ্যা 192 মিলিয়ন, যা আগের বছরের তুলনায় 27% বেশি। তবে গত বছরের মার্চ এপ্রিলে শুরু হওয়া গ্রাহক প্রবৃদ্ধি চলতি বছরে কমবে। অংশীদারদের কাছে পাঠানো এক চিঠিতে মার্কিন এই সোশ্যাল মিডিয়া জানিয়েছে, 2020 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমটির পণ্য উন্নয়ন থেকে প্রবৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি। বিশ্বব্যাপী কোভিড-19 নিয়ে আলোচনা, যুক্তরাষ্ট্রের নির্বাচন ও অন্যান্য চলমান অনুষ্ঠানের কারণে বাড়তি লাভ হয়েছে। তবে 2021 সালে টুইটার ভিন্ন কিছু দেখতে পারবে। তবে গত মার্চে 20% প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তাতে নজর থাকবে আগামীতেও। মঙ্গলের কক্ষপথে আরব আমিরাতের স্যাটেলাইট। মঙ্গলের কক্ষপথে সফলভাবে স্থাপিত হল সংযুক্ত আরব আমিরাতের স্যাটেলাইট। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের পর পঞ্চম দেশ হিসেবে মঙ্গলে পৌঁছালো সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলে পৌঁছানোর প্রয়াসে হোপ নামের $200 মিলিয়ন একটি প্রকল্প হাতে নেয় ইউএই। গত জুলাইয়ে জাপানের তানেগাসিমা স্পেস সেন্টার থেকে মিৎসুবিশি H2A রকেটে যাত্রা শুরু করে স্যাটেলাইটটি। গন্তব্যে পৌঁছাতে প্রায় 7 মাস সময় নিয়েছে মিশনটি, অর্থাৎ চীন এবং যুক্তরাষ্ট্রের আগেই সফলতা পেল তারা। স্যাটেলাইটটি লাল গ্রহের চারপাশে পরিভ্রমণ করবে এবং পরিবেশের নজরদারি করবে। মিশনটির প্রধান লক্ষ্য হল মঙ্গলের আবহাওয়াকে সঠিকভাবে জানা। মঙ্গল কেন হাইড্রোজেন ও অক্সিজেন নির্গমন করে, এর ধূলিঝড় কিভাবে তৈরি হয় এবং গ্লোবাল ওয়েদার সাইকেল সম্পর্কে জানারও
চেষ্টা করবে আরব আমিরাতের এই স্যাটেলাইটটি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।